আচ্ছা স্যার দেখেন, আমরা আজকে সদর দপ্তর নিয়ে কথা বলতেছি, তাই না? অনেকগুলো সদর দপ্তর পড়াবো, তো আমরা একটু সংক্ষিপ্ত ভাবে আসলে কোনটা কিভাবে মনে রাখবো সে বিষয় নিয়ে কথা বলবো। সবার আগে দেখেন, যে সকল সংস্থার, অর্থাৎ যে সকল সংস্থার শুরুতে ডব্লিউ থাকবে এবং শেষে ও থাকবে, সেগুলাকে আপনি কোথায় সদর দপ্তরে মনে রাখবেন? জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা হলো সুইজারল্যান্ডের রাজধানী। যেমন ডব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইগুলোর সদর দপ্তর যদি আসে কোথায় দিবেন? জেনেভা অথবা সুইজারল্যান্ড। তবে আরেকটা কথা মনে রাখবেন, এইগুলোর বাইরে কিছু কিছু সংস্থার সদর দপ্তর আছে হলো জেনেভাতে। সেগুলা কি কি? সেগুলো হলো ইউএনএইচসিআর। এই যে সে যে একটা প্রশ্ন করলো যে এটা হলো স্যার রিফিউজি নিয়ে কাজ করে, বুঝছেন? মানে এরা হলো অভিবাসী নিয়ে কাজ করে, ইউনাইটেড নেশনের একটি সংগঠন বা সংস্থা। তারপরে আরেকটি আছে হলো রেড ক্রস। রেড ক্রসের নাম তো আমরা সবাই শুনছি, তাই না? হ্যাঁ, এটা একটা সোসাইটি। এগুলার সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। তারপরে আমরা আরো কিছু মনে রাখবো, যে যে সকল সংস্থার সদর দপ্তর লন্ডনে। এখন লিখবেন, যে সকল সংস্থার সদর দপ্তর কোথায়? লন্ডনে। যে সকল সংস্থার সদর দপ্তর লন্ডনে, সেগুলো একটু মনে রাখবেন। সংস্থার সদর দপ্তর লন্ডনে। তা লন্ডন তো কোথায় জানেন? হ্যাঁ, যুক্তরাজ্যের রাজধানী যে লন্ডন। এই লন্ডনে যাদের সদর দপ্তর, এটা একটা সংক্ষিপ্ত লিখবেন, আই এম কমন। আই এম কমন। আমি সব জায়গায় থাকি, বুঝছেন? আমি কমন, আই এম কমন। আইতে কি স্যার? আইতে হলো ইমো, IMO, ইমো। আচ্ছা, ইমো কি স্যার? কে বলতে পারবেন? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আর এমতে হলো স্যার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি, এই যে আন্দোলনের সময় আখতার হোসেন এবং আর কাকে যেন শহীদ মিনার না, রাজু ভাস্কর্যের সামনে থেকে পুলিশ দুই হাত দিয়ে টেনে খিচড়ে নিয়ে যাচ্ছিল, ওই ছবিটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছিল। কেউ কি দেখেছো ফেসবুকে ছবিটা? আখতার হোসেনকে তো চিনো, যে হলো তোমার ওই যে গণ অধিকার পরিষদ করতো আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে ডাকসুর কি সদস্য যেন ছিল, সমাজ কল্যাণ বিষয়ক সদস্য আখতার হোসেন, ছিল না? ওই যে নাহিদ ইসলাম, তারপরে ওই যে আসিফ মাহমুদ, ওনাদের দলের নাগরিক শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাই না? এই যে আখতার হোসেন দাঁড়িয়ে আছে, ওই লোকটাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, ওই ছবিটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করেছিল। এটা বিশাল বড় একটা সংস্থা, যার কারণে আমাদের মানে বহির্বিশ্ব থেকে অনেক সাপোর্ট আমরা পেয়েছিলাম তখন। যাই হোক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারপরে কমন দিয়ে স্যার, কমনওয়েলথ ভিত্তিক যত সংগঠন রয়েছে, আমরা শুধু নামগুলো জাস্ট জানি, ডিটেলসে পড়তে গেলে সময় পাওয়া যাবে না। কমনওয়েলথ ভিত্তিক যত সংগঠন, কমনওয়েলথ বুঝেন তো? কমনওয়েলথ হলো ইউরোপের অনেকগুলো দেশ মিলে একটি সংগঠন করেছে আলাদা করে, তার হলো কমনওয়েলথ। একসাথে তাদের কমনওয়েলথ। কমনওয়েলথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, এটা তো ইউরোপের। কোথাকার? ইউরোপের সংস্থা। এখন কিছু আছে ব্যতিক্রম। মানে ব্যতিক্রম মানে হলো আইএম কমনের মধ্যে পড়ে না, বাট তারপরেও তাদের সদর দপ্তর কোথায়? লন্ডনে। তারা কারা? যেমন রয়টার্স, যেমন রয়টার্স।
তার মানে পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ যে রয়টার্সের সদর দপ্তর কোথায়। রয়টার্সের সদর দপ্তর লন্ডনে। এরপরে লিখবেন যে টাকা পয়সা রিলেটেড, টাকা পয়সা রিলেটেড যা আছে সবকিছু সদর দপ্তর কোথায়, ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, সদর দপ্তর। লিখবেন যে টাকা পয়সা রিলেটেড, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড, হ্যাঁ মুদ্রায় লেখা যায়। টাকা পয়সা রিলেটেড সংস্থার সদর দপ্তর কোথায় স্যার? ওয়াশিংটন, ডিসি। আচ্ছা, তারা কারা স্যার আপনি বলেন তো? ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক নাম শুনছেন? এই বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে সবগুলো কার কাছে দায়বদ্ধ? বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক সহ বিশ্বের যত ব্যাংক আছে সব সব ব্যাংক কার কাছে দায়বদ্ধ? বিশ্ব ব্যাংক। মানে বাংলাদেশ ব্যাংক চাইলেই সে টাকা ছাপাইতে পারবে না, অনুমতি নিতে হবে। এখানে একটা খেলা আছে স্যার, খেলা হলো মুদ্রাস্ফীতি, কথাটা জানেন? বাংলাদেশের এটাকে ইনফ্লেশন বলা হয়, তাই না? বাংলাদেশের মুদ্রাস্ফীতি বর্তমানে মনে হয় কত, 109 বা এরকম। এর মানে হলো বহির্বিশ্বে 109 টাকা, মানে 100 টাকার বাংলাদেশের কত টাকা? 109 টাকা, মানে আমরা 9 টাকা লসে আছি এরকম। কিন্তু আপনি যে ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে, ওইসব দেশের অবস্থা ভয়াবহ। মানে ওরা এক ব্যাগ টাকা নিয়ে বাজার করতে যায়, কথা খুবই বাস্তব। হ্যাঁ, মানে টাকার মান খুবই বাজে অবস্থা। কয়েকদিন আগে ইয়াতে ওই যে ওমান, লিবিয়া, আচ্ছা লিবিয়া বা ওইরকম কোন দেশের জন্য, মানে বাইরের কোনো দেশ তাদের দেশের টাকা নিচ্ছিল না, তাদের দেশের মুদ্রামান খুবই কম ছিল। দেখা যায় অনেকগুলা মানে টাকা তারা ইনকাম করতেছে বাট দেশে পাঠাচ্ছে হলো ওই দেশের 50,000 টাকা, আগে যেটা ছিল বাংলাদেশে তখন বাংলাদেশে এটা হয়ে যাচ্ছে 10,000 টাকা, এরকম হয়ে গেছে। এর মানে হলো স্যার বাংলাদেশ সরকার যখন বিপদে পড়ে তাহলে টাকা কোথায় থেকে ধার নেয় জানেন? না, বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে স্যার অত টাকা আছে? বাংলাদেশ ব্যাংকের কাছে স্যার টাকা থাকে না। বাংলাদেশ ব্যাংক কি করে জানেন? টাকাগুলা জমা রাখে, রিজার্ভ জমা রাখে, বাংলাদেশ ব্যাংকের কাজ। বাংলাদেশ ব্যাংকে টাকা নাই। আপনি কি মানে টাকা তুলতে আজ পর্যন্ত কাউকে শুনছেন বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা জমা রাখছে? মানে আমাদের পাবলিক রিলেশন কার সাথে না? বাংলাদেশ ব্যাংকের সাথে না। এখানে মেইন কনসেপ্ট হলো বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের রিজার্ভ জমা রাখে। যেমন ধরেন SIBL ব্যাংক, জনতা ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এরা কি করে একটা রিজার্ভ জমা রাখে। কার কাছে জমা রাখে? বাংলাদেশ ব্যাংকের কাছে। এখন প্রশ্ন হলো গভর্নমেন্ট যখন বিপদে পড়ে গভর্নমেন্ট টাকা ধার করে, এটা কি জানেন? টাকা ধার করে বিভিন্ন ব্যাংক থেকে। তাহলে তোমার প্রশ্ন, তাহলে সরকার এই যে বাজেট যখন হয় দেখবেন বাজেট পড়াবো ঘাটতি বাজেট, মানে কি টাকা সরকার কই থেকে পাবে, কোথায় থেকে পাবে? বিভিন্ন ব্যাংক থেকে ধার করবে। এই যে ব্যাংক থেকে ধার করলো সেবার টাকাটা দিতে হবে না? দিতে হবে। তখন তখন টাকা কিভাবে দেয়? যখন আপনি ব্যাংক থেকে নতুন কসকসা নোট পাবেন আপনি বুঝবেন ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে হলো সরকার টাকা ছাপিয়ে তারপরে ব্যাংকে দিয়েছে, এজন্যই মুদ্রাস্ফীতিটা হয়। সরকার ওইটা নেয় আর কি। ধরো লোন কিভাবে, ধরো তুমি আমাকে ধার দিয়েছো, টাকা লোন দিয়েছো, ঠিক আছে? লোন দিয়েছো যে আপনি 100 কোটি টাকা নেন, আপনি আমাকে এত % হারে ইন্টারেস্ট দিবেন, বুঝতে পারছেন? লোন দুই রকমের, বৈদেশিক ওইগুলা নিয়ে মনে পড়াই নাই, ব্যবসা বেজা এগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা বলবো, একটা ক্লাসই আছে ফুল অর্থনীতি নিয়ে, একটা ক্লাসই আছে, টপিক্স আছে কিন্তু অর্থনীতি, তখন দেখবেন। তবে আপনি যে জিজ্ঞেস করছেন লোন হলো দুই রকমের, একটা হলো শর্ত সাপেক্ষে, একটা মানে শর্ত ছাড়া, শর্তহীন। যেমন বাংলাদেশে সবচেয়ে বেশি শর্তহীন ঋণ দেয় হলো জাপান, ঠিক আছে? শর্তহীন ঋণ শর্তহীন মানে বাই তোরে এটা, অনেক সময় আমরা টাকা ধার চাই, যেমন আমার কাছে অনেক সময় টাকা অনেকে ধার চাই, তো আমি সে যদি 5,000 টাকা ধার চাই তাকে আমি 500 টাকা দিই, দিয়া বলি বন্ধু নিয়ে যা, আর নাই। এর মানে হলো এই টাকাটা সে আমাকে দিবে না, এটা আমিও জানি,
হ্যাঁ, এবং দেওয়ার সময় আমি এটা আল্লাহ রাস্তায় বা 1,000 টাকা যাই দিই, 1,000 টাকা কয়েকদিন আগে একজনকে। হ্যাঁ, তো তার মানে হলো ধারই দিয়েছেন, বাট আপনিও জানেন কি এখন মানে আমরা অনেক সময় দান করি না, বইয়ের বিষয়ে অনেক সময় দান করে, আমরা বারবার টাকা চাই, ভাই টাকা দেন টাকা দেন, এটাই বাস্তবতা। আমরা কিন্তু বইয়ের বিষয়ে টাকা চাই, গিয়ে দেখা করি, মানে উদ্দেশ্য তো আর কেউ হাত পাইতে টাকা চায় না, কি করে একটা চিঠি পাঠাই, একটা মেইল পাঠাই। তো একটা গভর্নমেন্ট যখন বারবার মেইল পাঠাই, ওরা চিন্তা করছে দূর কিছু টাকা পয়সা দিয়ে দিলে কি হবে স্যার জানেন, অনুগত থাকে। এজন্য যাদের টাকা আছে দেখবেন তারা অনেক সময় তাদের আনুগত্য কিছু লোক রাখে টাকা পয়সা দিয়ে। এই যে ধরেন বাংলাদেশকে জাপান টাকা দেয়, বাংলাদেশ কথা বলবে আর সব চুপ, কিসের কথা বলা, জি স্যার ইয়েস স্যার, ঠিক না? এখন এগুলো হলো ফ্যাক্ট। আবার কিছু কিছু যেমন আপনারা শুনেছেন কিনা যে রাশিয়ার ঋণের টাকা এই প্রফেসর ইউনূস সাহেবকে দিতে হয়েছে খুব দ্রুত, শুনছেন কাহিনী? এর মানে কি ওরা আমাদেরকে টাকাটা দিয়েছিল, ওইটা অনুদান, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। শর্ত কি ছিল? এত পার্সেন্ট হারে দিতে হবে, বারে, বুঝতে পারছেন এগুলা? তো যাই হোক, এই সমস্ত ব্যাংক পৃথিবীর সবাই কার কাছে মানে দায়বদ্ধ? মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক। এখন পরীক্ষা আসবে, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। তারপরে আরেকটা আছে আইএমএফ। আইএমএফ, আইএমএফ এর নাম শুনছেন না? যারা এই কয়দিনও নিউজ দেখছেন, অনেকবার আইএমএফ এর নাম শুনছেন। আমাদের বাংলাদেশে কিন্তু আইএমএফ লোন দেয়, জানেন তো? লোন তো বুঝছেন, এখন টাকা পয়সা দিয়ে ধার দেয়। আইএমএফ, ইন্টারন্যাশনাল আচ্ছা, তারপরে দেখেন অ্যাটমিক এবং পেট্রোলিয়াম। অ্যাটমিক এবং পেট্রোলিয়াম, অ্যাটমিক এবং পেট্রোলিয়াম, অর্থাৎ অ্যাটমিক ইয়ে আসবে না, এনির সাথে কথা হয়েছে তো, মেসেজ দেখছিল, কোথায় গেল? আচ্ছা দেখবেন অ্যাটমিক এবং পেট্রোলিয়াম। অ্যাটমিক বুঝছেন স্যার? পারমাণবিক। অ্যাটমিক অর্থাৎ অস্ত্র নিয়ে বা পেট্রোলিয়াম জ্বালানি নিয়ে যত সংস্থা আছে, অ্যাটমিক এবং পেট্রোলিয়াম। এর সদর দপ্তর কোথায় স্যার জানেন? অস্ট্রিয়া, ভিয়েনা। ওই যে ওই দিন প্রথম বিশ্বযুদ্ধ পরে দিকে পড়েছিলাম, অস্ট্রো হাঙ্গেরি, মনে আছে? অস্ট্রো হাঙ্গেরি, ওই অস্ট্রিয়া এবং বর্তমানে হাঙ্গেরি দুইটা আলাদা হয়ে গেছে, তাই না? অস্ট্রো হাঙ্গেরি। স্যার ভিয়েনা কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। অস্ট্রিয়া। অপেক নাম শুনছেন তো নিশ্চয়ই? তাহলে অপেকের সদর দপ্তর কোথায়? অপেকের সদর দপ্তর কোথায় স্যার? ভিয়েনা, অস্ট্রিয়া। তারপরে সিটিভিটি। সিটিভিটি মানে কি? সি টি বিটি স্যার খুবই ইম্পর্টেন্ট। সিটিভিটি মানে হলো কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। ওই ফ্যানটা দাও সঞ্জিদা। কম্প্রিহেনসিভ, কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। ট্রিটি মানে কি স্যার? চুক্তি। ট্রিটি মানে কি? চুক্তি। এগ্রিমেন্ট। ট্রিটি মানে কি? চুক্তি বা এগ্রিমেন্ট, অর্থাৎ কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। তুমি একটু পরে ইয়াকে একটা কল দিও তো, এগ্রিমেন্ট টেস্ট নিয়ে এনিকে ওই আছে কিনা। হ্যাঁ, কারণ ওই 4টা থেকে একটা অনলাইন ক্লাস যাবে শুধু মেডিকেল নিয়ে। তো তোমরা যেহেতু মেডিকেলের ওরা আছে, তো যেহেতু মেডিকেলের কোচিং করে, তো কাজে লাগবে। জিজ্ঞেস করো ওর পরিস্থিতি কোন পর্যায়ে আছে, ওইকে আসবে কিনা বা জানে কিনা। কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, এই তো মোটামুটি। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, সবকিছু জানার দরকার নাই। দুইটা আর সংগঠনের নামটা জানেন, দেখেন IAEA। স্যার IAEA এটা এনার্জি রিলেটেড, বুঝছেন? তারপরে ইউনেডো, UNIDO, যারা ইউনিভার্সিটির এডমিশন দিবেন, এই 4টাই ইম্পর্টেন্ট।
যারা নার্সিং এ আছেন ওপেক আর সিটিবিটি জানলে হয়ে যাবে। ওপেক, সিটিবিটি, আইএইএ, ইউনিডো। তো এই ব্যাপারগুলা হলো এদের সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। স্যার এই পর্যন্ত। আচ্ছা, লাস্টে আরেকবার রিভিশন দিব। হ্যাঁ, এখন দেখেন অ্যাটমিক এন্ড পেট্রোলিয়াম। স্যার ইকোনমিক্যাল এন্ড এডুকেশনাল। ইকোনমিক্যাল অর্থ, এই শোনো, অর্থ এবং শিক্ষা। ইকোনমিক এন্ড, স্যার দেখেন ইকোনমিক্যাল এন্ড এডুকেশনাল। স্যার এগুলোর সদর দপ্তর কোথায়? এগুলোর হলো আপনার ফ্রান্সের রাজধানী কোথায়? প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে। যেমন ইউনেস্কো, যেমন কোথায় কোথায় কোনটা স্যার? ইউনেস্কো। এটা তো আমরা জানি, তাই তো? এই যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা এরকম বিভিন্ন দিবস টিবস কে দিয়ে থাকে? ইউনেস্কো। তো এদের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে, অর্থাৎ প্যারিস, ফ্রান্স। তারপরে কোন সংস্থার নামের সাথে যদি ইউএন থাকে, কি থাকবে? ইউএন। এবং সেটা ই অথবা এফ এর সাথে যুক্ত থাকবে, মানে মোট কথা হলো তার নামের সামনে কি থাকবে? ইউএন। আর সেটা কার সাথে যুক্ত থাকবে? ই অথবা এফ। এক্সাম্পল দিলে বুঝবেন। যেমন ধরেন ইউনিফেম। যেমন যেমন ইউনিফেম, ইউনিফেম। স্যার এগুলো হলো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। তো সব ডিটেলস আমার দরকার নাই আপাতত, শুধু নামটা একবার দেখে রাখেন। ইউনিফেম। তারপরে ইউনিসেফ, এটা তো নাম শুনছেন, ইউনিসেফ। আচ্ছা, গুড। এটা বেশি ইম্পর্টেন্ট স্যার, ইউনিসেফ। ইউএনডিপি, ইউএন। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তারা এটা জানেন, ইউএনডিপি। এরা অনেকগুলা ডেফিনেশন দেয় সুশাসনের, এটা সেটার। তো ইউএনডিপি, ইউনিসেফ, ইউনিফেম, আরো অনেকগুলো আছে, এতগুলো আপনাকে আমি দিচ্ছি না। তো এগুলার সদর দপ্তর কোথায় স্যার? গুড। এদেরটা হলো নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। ফ্রান্সের রাজধানী প্যারিস ছিল হলো যাদের ইকোনমিক এন্ড ওই এডুকেশনাল ছিল। আর যাদের ইউএন আছে এবং সাথে ই অথবা এফ আছে, তাদের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। কোথায় সেটা? আমেরিকার। নিউ ইয়র্ক কোথায়? আমেরিকায়। এবং ইউনাইটেড, কেন এ বাইরে এটাকে মুছে নি। এখন বলো, ওটার সাথে ইউনেস্কো, ওটার সাথে একবারও ই অথবা এফ আছে? ইউনেস্কো, এফ ই আছে? আচ্ছা, এরপরেও তো নাই, ই অথবা এফ কি আছে? আছে স্যার? নাই তো বুঝতেছে না। সাথে লাগানো অথবা ওটা এডুকেশনাল, মানে আগেই তো ওটার আলাদা করে একটা পার্ট বানাইছি, এডুকেশনাল। এখন ঘটনা হলো স্যার, এগুলো তো আমাদের সব মনে রাখতে হয়। এখন আপনাদেরকে জাস্ট একটু পার্ট পার্ট করে দিচ্ছি যেন মনে থাকে। আপনার এখন মাথায় থাকবে এডুকেশনাল মানে হলো ইউনেস্কো। ওর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। তারপরে পেট্রোলিয়াম বা বোমা টুমা এগুলা নিয়ে কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনা। যেমন সিটিভিটি, তারপরে ওপেক, আইএইএ, তাই না? এগুলা সিটিভিটি, এটা হচ্ছে অস্ট্রিয়াতে, ভিয়েনা। সিটিভিটি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, মানে কি? তুমি এসব বোমা বা বিস্ফোরক কি করতে পারবা না? টেস্ট করতে পারবা না। এখন তুমি যে বানাইবা, টেস্ট তো করা লাগবে। হবে না? হবে হবে না। আচ্ছা, তারপরে দেখেন ইউএন। এই ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস। ইউএন মানে ইউনাইটেড নেশনস। তাহলে ইউএন এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। গুড। স্যার এই পর্যন্ত দেখেন আপনি কি কি পড়ছেন। যে সকল সংস্থার শুরুতে ডব্লিউ এবং শেষে ও থাকবে, তাদের সদর দপ্তর কোথায়? জেনেভার, সুইজারল্যান্ডে। যেমন ডব্লিউটিও, ডব্লিউআইপিও, তারপরে ডব্লিউএইচও, তাই না? তারপর ব্যতিক্রম ছিল ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর এটা স্যার অভিবাসী অথবা রিফিউজি নিয়ে কাজ করে।
যেমন বাংলাদেশে যে রোহিঙ্গা ছিল, এই রোহিঙ্গাদের নিয়ে আমরা অভিযোগ জানাচ্ছি ইউনাইটেড নেশনসের কাছে, জাতিসংঘের কাছে। সেটা কার কাছে স্যার? ইউএনএইচসিআর এর কাছে। তো এদের সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভাতে। এরপরে স্যার কিছু কিছু রেড ক্রসেরও সুইজারল্যান্ডের জেনেভাতে, তাই না? রেড ক্রস এগুলার। তারপরে কিছু কিছু সংস্থা রয়েছে যাদের সদর দপ্তর হলো তোমার লন্ডনে, যেমন আই এম কমন অর্থাৎ IMO, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমন দিয়ে কমনওয়েলথ ভিত্তিক যত সংগঠন রয়েছে বা সংস্থা রয়েছে। তারপরে স্যার তারপরে ছিল রয়টার্স, হ্যাঁ ব্যতিক্রম ছিল রয়টার্স। তারপরে পড়িয়েছিলাম যাদের হলো আপনার টাকা পয়সা বা মুদ্রা রিলেটেড, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMO, এগুলা না IMO না, ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা হলো IMF, হ্যাঁ IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। তাহলে দুইটার কোথায়? ওয়াশিংটন DC। তারপরে স্যার আমরা আবার পড়িয়েছিলাম যে যারা এডুকেশনাল এবং ইকোনমিক নিয়ে কাজ করে, অর্থ এবং শিক্ষা, যেমন ইউনেস্কো, তাদের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। অর্থাৎ আপনার পরীক্ষার জন্য এতটুকুই মনে রাখেন যে ফ্রান্সের প্যারিসে একটি সদর দপ্তর রয়েছে ইউনেস্কোর। তারপরে আপনি পড়ছেন হলো যে যত পেট্রোলিয়াম অথবা অ্যাটমিক আছে তাদের সদর দপ্তর হলো অস্ট্রিয়ার ভিয়েনাতে, যেমন CTBT, IAEA, তারপরে আপনার ওই যে হ্যাঁ আরেকটা কি জানি, ওপেক, ওপেক তাই না? হ্যাঁ UNDO, এই তো গুড UN, হ্যাঁ। তারপরে স্যার দেখেন আরেকটা হলো লাস্টে যেটা পড়িয়েছি, যাদের UN থাকবে, EF থাকবে সাথে, তারা কি হবে? সব হলো US এর নিউ ইয়র্কে, যেমন ইউনিসেফ সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউনিসেফ, UNDP এবং ইউনাইটেড নেশনস নিজেই, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে, তাই না? আচ্ছা গুড, অনেক কিছু হয়ে গেছে। তারপরে যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য বোঝানো হবে, কি বোঝানো হবে? খাদ্য, মানে খাদ্য নিয়ে আলোচনা করে, তাদের সদর দপ্তর হলো রোম, এই তো গুড। যারা খাদ্য নিয়ে কাজ করে, ইতালি, রোম। তার যেমন ফাও, এটা সবাই আমরা জানি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপর আরেকটা ইফাদ, ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। দেখেন ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট মানে এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ফান্ড তারা দিয়ে থাকে। এখন তোমার প্রশ্ন যে স্যার এগ্রিকালচার ডেভেলপমেন্ট মানে? স্যার এগ্রিকালচারের প্রত্যেকটা জাত বা ভ্যারাইটি আবিষ্কার করতে হিউজ রিসার্চের প্রয়োজন পড়ে। এগুলার এই যে রিসার্চের টাকা কে দিয়ে থাকে? ইফাদ, ফান্ড তারা কালেক্ট করে ইফাদ। হ্যাঁ 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 হ্যাঁ, কৃষক নেয়। স্যার আই দিয়ে শুরু এবং ABCDEF দিয়ে শেষ, আই দিয়ে শুরু এবং ABCDEF দিয়ে শেষ, তাদের সদর দপ্তর হলো ওয়াশিংটন DC। স্যার কি দিয়ে শুরু? আই দিয়ে, শেষ হবে ABCDEF দিয়ে শেষ হবে। স্যার যেমন IMF, এটা আপনি আগেই পড়ে ফেলছেন, ওই যে এই টাকা পয়সার হিসাবে, তাই না? আগেই পড়ে ফেলছেন IMF। তারপরে IFC, তারপরে IDA, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, IDA। তারপরে IBRD, এই দুইটা। তারপরে IDB, স্যার ওয়াশিংটন ডিসিতেই। অনেকগুলো আছে, অতগুলো দরকার নাই। IMF, IFC, IDA, IBRD, IDB। সবচেয়ে বড় কথা হলো এই সবগুলো হলো টাকা পয়সা নিয়ে কাজ করে, ব্যাংক।
আইএফআইসি, এই আইএফআইসি ব্যাংক মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করেছিল অনেকদিন। আইএফআইসি অনেক ভালো একটা ব্যাংক ছিল। এই সালমান এফ রহমান আইসা সব খেয়ে দিয়ে শেষ করে দিয়ে তারপরেও তারপরে এখন পর্যন্ত তাও ভালোই আছে। এসআইবিএল ধ্বংস করে দিয়ে গেছে জানো। এসআইবিএল ব্যাংক এরকম এই ব্যাংকগুলোর তো যে নাম কি রে, এসালম, সব শেষ করে দিয়ে গেছে, একদম কিচ্ছু নাই। হুম, সবচেয়ে মজার কথা হলো এই এসালম গ্রুপের যে ব্যাংক, ইসলামী ব্যাংক ছিল, তার ভাইস প্রেসিডেন্ট ছিল হলো বর্তমানে যে রাষ্ট্রপতি, চুপ্পু না শাহাবুদ্দিন সুর বলতে পারো, একটু পরে বলবা কেমনে সুর। 30,000 কোটি টাকা শাহাবুদ্দিন চুপ্পু বেনামে লোন দিছে। 30,000 সেই নিছে, কারে কারে দিবে এতটাই কি রেখে দিয়া দে বেনামে। তারপরে নাম ছাড়া, ডকুমেন্ট ছাড়া, এরকম প্রমাণ নাই, কার আইডি কার্ড ভোটার আইডি কার্ড কিচ্ছু নাই। অথচ তোমার 2 টাকা দিতে 36 বার এনআইডি, তোমার এনআইডি তোমার বাপের মায়ের 14 গোষ্ঠী এনআইডি, আর অথচ 30,000 কোটি টাকা নিয়ে গেছে। এখন ঘটনাক্রমে শেখ হাসিনা কিছু কাজ করতো খুবই প্ল্যান ওয়েতে, যে তোমার যারা করাপ্টেড 100% তাদেরকে ভালো ভালো পোস্টে বসাইতো। কারণ হলো ওই যে কথা বলতে পারবে না, এই শাহাবুদ্দিন চুপ্পুরে তখন আইনা বসাইলে কোথায়, রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানে সুন্দর করে লেখা আছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলবে না। এখন এই যে টাকা পয়সা মারলো, এই টাকা পয়সার কোনো বিচার আছে? আর যা ভদ্রলোক চুপচাপ বসে আছে, কিচ্ছু বোঝে না। উমা টাকা আছে নাকি? এবং সে বিচারক ছিল আগে, সে বিচারক থাকা অবস্থায় একটা বিচারও সে ঘুষছাড়া করে নাই। এবং সে পরে দুদকের ছিল চেয়ারম্যান, মানে চেয়ারম্যান বলতে কি বলে, মহাপরিচালক। তো বুঝো কোন পরিস্থিতিতে দেশটা ছিল। হ্যাঁ, যাক, কোন সরকারের প্রবলেম না, আমার প্রবলেম হলো ভাই, মানে কয় টাকা লাগে একটা মানুষের। আমি এই জন্য একটা গল্প বলে থাকি, কানুনের গল্প। কার গল্প? কানুন। আজকে একজন আমাকে বলতেছিল কত টাকা লাগে, আমাদের একজন কলিগ। তখন বললাম এই জিনিসটা তো চিন্তা করে না। কানুনের কাহিনী জানো তো? কানুনের কাহিনী হলো যে কয়টা 17 না কয়টা ঘোড়া লাগতো শুধুমাত্র তার চাবিগুলা, তার লকারের চাবিগুলা রাখার জন্য। এটা কি জানেন? তো মুসা আলাহিসাল্লামের আমলে এই কানুনের জন্ম। অনেক সম্পদশালী। মুসা আলাহিসাল্লাম তাকে বলতো যে জাকাত দাও। কি দাও? জাকাত দাও। সে শুনতো না, সে বলে আমার টাকা আমি কেন দিব। এখনো দেখবেন যারা বড় লোক আছে, ধনী, তারা কি বলে, জাকাতের মধ্যে আমরা নাই। লাস্টে হুজুর এত ওয়াজ নসিহত করে, তখন কি করে, এলাকাতে একদিন একটা মিছিল দেয়। এই আমি দেখছিলাম কবে যেন ঈদের আগে 3 জন না কয়জন মারা গেছে ময়মনসিংহে কাপড় আনতে গিয়া। এগুলা দেখো না, একটা কাপ কি বলে, শাড়ি দিবে, লুঙ্গি দিবে, এগুলা কি জাকাতের সিস্টেম? এগুলা দেয়। তো ওই কানুনকে তখন বলেছিল জাকাত দে, কানুন দিবে না। দিবে না মানে দিবে না, অনেক চক্রান্ত করছে, গল্প বলার দরকার নেই। লাস্ট মুমেন্টে কানুন, যে কোনো একটা সিচুয়েশনে কানুন সম্পদ দিবে না। ওই সম্পদের সব এসে তার উপরে পড়তেছে, সে মাটির নিচে ডুবে যাচ্ছে। তখন তাকে বললো যে হাঁটু সমান মাটির নিচে গেছে। তখন মুসা আলাহিসাল্লাম বললো কি দেয়, জাকাত দিবি কিনা বল। সে বললো আমি দিব না। পরে কোমর সমান গেল, দিবি কিনা বল, দিব না। বুক সমান দিবি কিনা, দিব না। গলা সমান, তাও দিবি না। মানে কিছু আছে ময়রা জমা লাগলে তাও টাকা ছাড়াছাড়ি নেই। হ্যাঁ, তো এই হলো পাবলিক। ওই চিন্তা করতেছে না যে আমি মরে গেলে টাকা কেটা দিব, কেটা রেখে কি করবো, বুঝো নাই? কিন্তু এই যে এখনো কিয়ামত পর্যন্ত, তোমরা যারা ইসলামের কিছু জিনিস জানো, এটা শুনো, এটা নিয়ে, যে কিয়ামত পর্যন্ত এই কারণ এখনো মাটির নিচে যাচ্ছে এবং যাবে। এটা ইসলামের একটা শিক্ষা। তার মানে কি, কিছু তেরা আপনি যতই কোন আমি বুঝবো না, আমি শুনবো না। এই যে এরকম তুমি প্রশ্ন না যে ওর কত টাকা লাগে, শাহাবুদ্দিনের কত টাকা লাগে। আমাদের এলাকার আইনমন্ত্রী ছিল আনিসুল হক। আমরা তো জানতাম আল্লাহর ওলি ফেরেস্তা। সে যখন প্রথম মন্ত্রী হইলো, আমরা তো কত খুশি যে তার ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, বউ নাই, টাকা পয়সা দরকার আছে, কিন্তু তাদেরই বেশি দরকার। পরে কাহিনী শুনলাম একটা জামিনও নাকি তার চেম্বার ছাড়া হইতো না। বুঝছেন? চেম্বার তো বুঝছেন কি এক, মানে তার মানে টাকার কি দরকার রে ভাই।
আপনার আর আমার দরকার নাই, কিন্তু এদের দরকার আছে। যাক, এখন আমরা এই কি নামি রেগুলার সদর দপ্তর শেষ। হ্যাঁ, আমরা আর আপাতত এগুলা নিয়ে কথা বলবো না, আরো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে আলোচনা করব। দেখি কি নিয়ে আলোচনা করা যায়।